রক্তক্ষরণ কিভাবে সামলাতে হয় এটা কিন্তু শুধু একটা ফার্স্ট এইডের কৌশল না, এটা একটা জীবন বাঁচানোর মতো দক্ষতা। চলুন আজকের এই আলোচনায় আমরা সেটাই দেখব যে একটা জরুরি মুহূর্তে ঠিকঠাক জ্ঞান থাকলে কিভাবে একটা জীবন বাঁচানো যেতে পারে। আচ্ছা, ভাবুন তো, কোনো ইমার্জেন্সি পরিস্থিতিতে পড়লে কি করতে হবে সেটা কি আমাদের জানা আছে? যখন পরিস্থিতি খুব গুরুতর হয়ে যায় তখন কিন্তু সঠিক জ্ঞানটাই সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায়। আজকের এই আলোচনার মূল উদ্দেশ্যই হল ওই রকম একটা মুহূর্তের জন্য নিজেদের প্রস্তুত করে তোলা। তো কোনো ব্যবস্থা নেওয়ার আগে আমাদের আগে বুঝতে হবে যে প্রাথমিক চিকিৎসা বা ফার্স্ট এইড জিনিসটা আসলে কি, এর মূল ভিত্তিটা কোথায়, এর আসল উদ্দেশ্যই বা কি, আর কেনই বা এটা এত জরুরি। চলুন সবার আগে সেটাই একটু জেনে নিই। খুব সহজ করে যদি বলি, প্রাথমিক চিকিৎসা হচ্ছে ডাক্তার বা অ্যাম্বুলেন্স আসার আগে হঠাৎ অসুস্থ বা আহত কোনো মানুষকে বাঁচানোর জন্য যে প্রথম এবং সবচেয়ে জরুরি সাহায্যটা দেওয়া হয় সেটাই। মানে প্রফেশনাল হেল্প আসার আগ পর্যন্ত জীবনটাকে ধরে রাখা। যে কোনো ফার্স্ট এইডের পেছনে কিন্তু মূলত 3টা লক্ষ্য কাজ করে। প্রথমটা একদম পরিষ্কার, জীবন বাঁচানো। দ্বিতীয়টা হলো অবস্থাটা যেন আরও খারাপের দিকে না যায় সেটা দেখা। আর 3 নম্বরটা হলো সেরে ওঠার প্রক্রিয়াটা সহজ করে দেওয়া। আচ্ছা, থিওরি তো হলো, এবার চলুন সরাসরি প্র্যাকটিক্যাল দিকে যাওয়া যাক। মানে শরীরের বাইরে যদি রক্তক্ষরণ বা এক্সটার্নাল ব্লিডিং হতে দেখা যায় তখন ঠিক কি করতে হবে। এখানে একটা খুব সহজ কর্মপরিকল্পনা দেওয়া হলো যেটা যে কেউই ফলো করতে পারবে। দেখুন, যখনই বাইরে কোথাও কেটে গিয়ে রক্ত পড়তে দেখবেন তখন সবচেয়ে জরুরি কাজটা হলো নিজে শান্ত থাকা। কারণ ভয় পেয়ে গেলে বা প্যানিক করলে কিন্তু ঠিকঠাক সিদ্ধান্ত নেওয়া যায় না। মনে রাখতে হবে, অবস্থা যতই খারাপ লাগুক না কেন, যদি কয়েকটা সহজ স্টেপ ফলো করা যায় তাহলে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব। তো রক্তপাত বন্ধ করার জন্য এই 4টে ধাপই কিন্তু আসল। প্রথম কাজ, আহত ব্যক্তিকে আরাম করে শোয়ানো। এরপর দ্বিতীয় ধাপে, যদি না হাড় ভাঙার কোনো সম্ভাবনা থাকে তাহলে যেখান থেকে রক্ত পড়ছে সেই জায়গাটা হার্টের লেভেলের চেয়ে একটু উঁচুতে তুলে ধরতে হবে। কেন? কারণ গ্র্যাভিটির কারণে তখন রক্ত চলাচলটা একটু কমে আসে। 3 নম্বর আর সবচেয়ে জরুরি ধাপটা হলো একটা পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতের ওপর সরাসরি চাপ দেওয়া। আর ফাইনালি যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা। এখন প্রশ্ন হল, কতটা সময় ধরে চাপ দিয়ে রাখতে হবে? উত্তরটা হলো অন্তত 10 থেকে 15 মিনিট। এই সময়টা কিন্তু খুবই জরুরি, কারণ এই 10-15 মিনিটেই আমাদের শরীর নিজে থেকে রক্ত জমাট বাঁধানোর কাজটা শুরু করে দেয়। তাই ধৈর্য ধরে চাপটা বজায় রাখতে হবে। এখানে একটা বিষয়ে কিন্তু খুব সাবধান থাকতে হবে, একটা বড় না আছে। যদি দেখেন ক্ষতস্থানে কিছু গেথে আছে, হতে পারে সেটা কাচের টুকরো বা অন্য কিছু, সেটা কিন্তু একদমই বের করার চেষ্টা করা যাবে না। কেন? কারণ ওই জিনিসটাই হয়তো কোনো রক্তনালীকে চেপে ধরে রেখেছে, আর তাই রক্তপাতটা কম হচ্ছে। ওটা টেনে বের করতে গেলেই কিন্তু হিতে বিপরীত হবে, রক্তক্ষরণ সাংঘাতিকভাবে বেড়ে যেতে পারে। আরেকটা জরুরি কথা, ধরুন যে কাপড়টা দিয়ে চাপ দিয়ে রেখেছেন সেটা রক্তে ভিজে গেল, তখন কিন্তু ওটা সরিয়ে নতুন কাপড় দেওয়া যাবে না, একদমই না। বরং ওই ভেজা কাপড়ের উপর দিয়েই আরেকটা পরিষ্কার প্যাড বা কাপড় রেখে আবার চাপ দিতে হবে। কারণ প্রথম কাপড়টা সরালে রক্ত জমাট বাঁধার যে প্রক্রিয়াটা শুরু হয়েছিল সেটাও নষ্ট হয়ে যাবে। এতক্ষণ তো আমরা বাইরের রক্তক্ষরণ নিয়ে কথা বললাম, কিন্তু সব রক্তক্ষরণ তো আর বাইরে থেকে দেখা যায় না, তাই না? কিছু রক্তক্ষরণ হয় শরীরের ভেতরে, যাকে আমরা বলি ইন্টারনাল ব্লিডিং। আর এটা কিন্তু আরও বেশি বিপজ্জনক হতে পারে, অনেকটা একটা সাইলেন্ট কিলারের মতো। স্ক্রিনে যদি খেয়াল করেন তাহলে দেখবেন দুটো পরিস্থিতির পার্থক্যটা খুব পরিষ্কারভাবে দেখানো আছে। বাইরে রক্ত পড়লে আমরা সরাসরি চাপ দিই, ক্ষতটা উঁচু করে ধরি। কিন্তু শরীরের ভেতরে রক্তক্ষরণ হলে, মানে ইন্টারনাল ব্লিডিং হলে, করণীয়গুলো কিন্তু একদম আলাদা। তখন রোগীকে এমনভাবে শোয়াতে হবে যেন মাথাটা নিচু থাকে আর পা দুটো উঁচু থাকে। এতে ব্রেনে ব্লাড সাপ্লাই ঠিক থাকে। আর ইন্টারনাল ব্লিডিংয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটা হলো মুখে কিচ্ছু দেওয়া যাবে না, এক ফোঁটা পানিও না, কোনো খাবারও না। এর কারণটা খুব গুরুত্বপূর্ণ, হতে পারে মানুষটার এক্ষুনি অপারেশন লাগবে, আর পেট ভরা থাকলে অ্যানেস্থেশিয়া দেওয়াটা খুব ঝুঁকিপূর্ণ হয়ে যায়। আচ্ছা, আমরা তো অনেক কিছু নিয়ে কথা বললাম। চলুন পুরো আলোচনা থেকে সবচেয়ে জরুরি বিষয়গুলো একবারে ঝালিয়ে নিই, একটা সামারি করে ফেলি যাতে দরকারের সময় চট করে মনে পড়ে যায়। তো কি করা উচিত আর কি একদমই করা উচিত না সেটা এক নজরে দেখে নেওয়া যাক। যেমন দেখুন, আহত মানুষটাকে সাহস দেওয়াটা খুব দরকারি একটা কাজ। অন্যদিকে ক্ষত থেকে কিছু টেনে বের করার চেষ্টা করাটা একদমই বর্জনীয়।
শেষ পর্যন্ত কিন্তু আমরা সেই শুরুর কথাতেই ফিরে আসছি। সেই 3টে মূল লক্ষ্য: জীবন বাঁচানো, অবস্থার অবনতি আটকানো আর সুস্থ হতে সাহায্য করা। ফার্স্ট এডের প্রত্যেকটা কাজের পেছনে কিন্তু এই মহৎ উদ্দেশ্যটাই থাকে। এটা শুধু কিছু নিয়মকানুন নয়, এটা আক্ষরিক অর্থেই একটা জীবন বাঁচানোর চেষ্টা। পুরো আলোচনার শেষে প্রশ্নটা কিন্তু একটাই, এই যে এত কিছু জানা হলো, এরপর কোনো জরুরি মুহূর্তে প্রথম সাহায্যকারী হিসেবে এগিয়ে আসার জন্য আমরা কি মানসিকভাবে প্রস্তুত?